হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার নাম তো মাহাদিবা, দিবা নাম তো ডি দিয়ে শুরু, তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সব কিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে, এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আসেই। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকমে খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করছে, যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘণ্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবারও চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না। পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের উপর সব খাবারই পড়ে আছে, শুধু কফিটাই খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে? মেঘ ওভাবে উত্তর দিল, হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, খাসনি কেন কোনো কিছু? মেঘ মুখ তুলেই তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম, কিছুই তো খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো। আবির পিএসকে ডেকে এক প্যাকেট কাচ্চি আর ওষুধ আনতে বলেছে। আবির ফোন বের করে মামনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতে আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কী রে, এ সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্যই তোমাকে কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসছি। আমার একটু কাজ আছে, শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরব। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে তারপর থামল। হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। কল কাটতে মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সবসময় সবাইকে বলতে হয় না। মেঘ কোনো কিছুই বলছে না, চুপচাপই বসে আছে। এরই মধ্যে তানবীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানবীরের সাথে কথা বলেছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের উপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছিল তোর সাথে? সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ডোক গিলে ধীরে ধীরে বলতে শুরু করলো, কিছুদিন যাবতে কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায়, আরও কি খায়, আর মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তার জন্য কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না। এজন্য আমি আর বন্যা প্রতিদিনই বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যায়। কিন্তু বন্যা জ্বর সর্দির জন্য গতদিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল যে আমি আসে একটু দেরি হবে, আমি যেন কোচিংয়ের ভিতরে গিয়ে বসি। আমি আবারও যখন ঘুরে কোচিংয়ে যেতে নিব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে। আমি ছাড় দিতে বলেছি, কিন্তু মাতালের মতো কী যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। ওখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নাম্বারে কল দিতেছিলাম। ওই যে বাজে বাজে কথা বলতেছে, বলতে বলতে ছেলেটা আমার কাছে চলে আসছে। তারপর আমি দৌড় শুরু করি। ওই ছেলেও দৌড়ে আমার হাত চেপে ধরে। আশেপাশের কোনো মানুষ নেই। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। চিৎকার করছি, কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরতে নিয়ে এলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে। ওই লোককে আসতে দেখে এই ছেলেটা দৌড় দিতে শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে ফেলে। আমি তখন আবারও ভাইয়াকে কল দিছি। ভাইয়া রিসিভ করেনি, তারপরে বাধ্য হয়ে আপনাকে কল দিছি। ওই ছেলেকে আটকিয়ে 2-3 জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে, পরে কেউ একজন পুলিশে কল দিয়েছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আবিরের চোখ রাগে জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে দুহাত টেবিলের উপর রেখে তার উপর মাথা রাখল। তারে রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে।
মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলোকে আলতোভাবে শুয়ে দিল। ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখে আবারও শুয়ে দিল আবিরের চুলে। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে হঠাৎই হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টমি করে, চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসল। তারপর শীতল কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা সে চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো, মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপরে ডোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, দেওয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে ব্রুকুসকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো একটা ঢঙ্গি। আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করল, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে তুই আমায় কল দিবি। তানবীর ব্যস্ত থাকে, চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না, তাই তানবীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই চাইলে ওইখানে সব কয়টা ছেলে এখনই তোর পায়ে ধরে মাপ চাইবে, আর কোনোদিন কোচিংয়ের আশেপাশেও আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে, তুই তো বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিংয়ে যেতে আসতে ভয়। আমি চাই না আজে বাজে প্রেশার নিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি, আমি প্রশ্ন নিয়ে আসব। জান্নাত তোর পরীক্ষা নেবে, দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে তোকে পড়াবে। মেঘ আস্তে করে বলল, বেশি রাত হলে তো জান্নাত আপু কীভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোকে করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এরই মধ্যে ফিয়েজ খাবার আর ওষুধ নিয়ে আসছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে। ফিয়েজ ছেলেটা এই ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবতই রাগে পড়ছে। অফিসের সবার সাথেই হুটহাট রাগ দেখাচ্ছে। নিজের রাগকে কন্ট্রোল করতেই পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাত আপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সারাতে হবে। কোথাও চান্স পেলে জান্নাত আপুর কাছে আর পড়বো না। তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে উঠব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসাই হাসি ফুটে উঠেছে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমিষে মিলিয়ে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কী এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তে নিঃশেষ করে দিতে সক্ষম। মেঘ তাকাতেই আবির নড়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হয়ে নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি, কাউকে কিছু বলা দরকার নাই। যদি কেউ কিছু বলতে হয় আমি বাসায় ফিরে তারপর বলবো। কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা দুয়েক পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির 3 কর্তা সোফায় বসা। 3 কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয়টি আর নেই। আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানবীর। আলী আহমদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পরও আবারও মারপিট কেন করেছ? বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতে চায়নি, তাহলে বড় আব্বু জানলো কি করে? এই বাড়িতে আসার পর থেকে আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিটে দেখেছে। আজ আবির ভাইয়ের কী হবে এটা নিয়েই ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নেই। মেঘ সবে মাত্র ঘুম থেকে উঠেছে। এলোমেলো চুল আর কান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামল। আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলী আহমদ খান পুনরায় ধমকে উঠলেন, কথা বলছো না কেন? গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো? আবির বনিতা ছাড়াই উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমদ খান পুনরায় বললেন, সহ্য করতে না পারা এক বিষয়, মারপিট করা অন্য বিষয়। মারপিট কেন করছো? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরছে ছেলে, সে এখন রাস্তাঘাটে মারপিট করে? আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস, আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে, তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি।
তুমি ছেলেকে না মেরে মেয়েকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করেই বলল, আয়নার পুলিশ ছিল বলেই তো ওগুলোরে আবার পিটাইতে হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখো আবির, এসপি আমার বন্ধু ছিল, আর তোকে চিনছি বিদায় ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো। আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা কি এই ছেলের আছে নাকি? আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না, আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়েও বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে শোয়ার চেষ্টা করলে সে হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বারও ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার থমকে উঠল। তোকে ঘুমাতে বলছি, বের হয়েছিস কোন সাহসে? আবিরের পিছন পিছন মেঘও নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তানবীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে। তানবীরের চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিংয়ের সামনে ছিল সব কয়টাকে ধরে এনে মেরে আধমরা করেছে, আর যে ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে এই ছেলের হাত কাটছে, গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আরও কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে। আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ। মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে। রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানবীর, আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলোরও হাসপাতালে নিয়ে গেছে। যেখানে দুপুরে রাস্তা সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিতভাবে দু একজন হার্ট অ্যাটাক করবে। সকলের নীরবতা দেখে তানবীরও নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমে দরজা লাগানো, ভিতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে জারছেন। ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে, একসাথে খায় না, অফিস গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ের সামনেই যায় না। গত 3 মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি। আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে, ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে, তানবীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিদায় তানবীর কাউকে বলেইনি, শুধু মেয়েকে বলেছে যাওয়ার কথা। মেয়েমা রাধিকে বললে ওরা বাসায় বাকিদের বলে দিবে, আর বাকিদের বললেই তো শুধু জাড়ি খেতে হবে। এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছেন, তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ, তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক, তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠে তানবীর চলে গেছে, সব কিছু আগে থেকে প্ল্যানিং করা। মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে, মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে চোখে সানগ্লাস লাগিয়ে পুরো নায়ক সেজে আসছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশিই পরছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল। এমপির বাড়িতে এসে এসপির সাথে দেখা করে কথাবার্তা বলছে। তারপর 3 ভাই বোন ছবি তুলছে। সব শেষে খাওয়া দাওয়া করেছে। সে অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে। এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানবীর মেঘকে একটু দূরে নিয়ে গিয়ে কী যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে। আচমকাই এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আব্বু এমপি হয়েছেন, তার ক্রেডিট তানবীর ভাইয়া সহ আরও অনেকের। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসলো, আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করলো, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানবীর মেঘকে বিদায় দিয়ে ভিতরে চলে গেছে। মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতে চোখ পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতে মনে পড়লো আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে। আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমরা করে ফেলল। ঠান্ডা কণ্ঠে বলল, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ বেবাচাকা খেল। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে।
এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতেই চায় না মেঘ। বৃহৎ নয়নে সে আছে আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে। আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নিবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেয়েটার হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞেস করছে, মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলছল নয়নে সে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনেই ভাবছে, আমি কি শুধুই মোহের পেছনে ছুটছি? আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যে বলার সাধ্য আমার নেই, কিন্তু তোর ভালোর জন্যই এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে, এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করে দূরে সরে বসেছে। বাইকের পিছনে হাত রেখেছে, তবু আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনো দিনও মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গেছিল ঠিক সেখানে মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘে হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে, যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাসছে। বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝত। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাসছে। গত 17 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে আসমকাই বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দিব সেদিন, ইনশাল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। আপাতত কাজের চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত। প্রয়োজন হলে মিটিং ডাকে, তখনই উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকদের মধ্যে একজন হয়ে উঠেছে। কোনো প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানভীরে থাকে। নিজে না পারলে আবির তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানভীরদের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানভীর আরও কয়েকজন মিলে কাজ করতেছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া, একটু বসি এখানে। একে এমপির মেয়ে, তার উপর নিজের বাড়ি। তানভীরের তো আর না করার ক্ষমতা নাই, তাই দৃঢ়কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে ধীরে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখলো, তারপর দৃঢ়কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ার সাথে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটা কে? তানভীর কপাল কুঁচকে বলল, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম মেয়েটা কে, ভাইয়া বলছে কাজিন। আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ার সাথে মেঘকে খুব ভালো মানাবে। এটুকু বলেই থামল। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-1 বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে, তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসল। তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলছো এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ের সাথে যার বিয়ে ঠিক সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ের পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে, আর না মেঘকে কারো হতে দিবে। মেয়েটা বিস্ময় চোখে সে বিড়বিড় করে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন। তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না তাই না করেছে, বউ কিনা জিজ্ঞেস করতে তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবেই না, সবসময় বউ ভাবে, আর বউ হিসেবেই পরিচয় দেয়। সে যাই হোক, এ বিষয় নিয়ে আর কথা বাড়িও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগছিল, আবির অন্য কারো মালিকানায় বন্দি। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করছে, এই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভিতর চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে। মেঘদের কোচিংয়ের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো।
বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিংয়ে আসে না। ওই দিন ঝামেলার পর মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানবীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন আসছেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানবীরের কাছে। তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি ভালো। তানবীর গলা খাঁকড়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হইছ? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানবীর ভাই কীভাবে জানে? অবশ্য জানবে নাই বা কেন, মেঘি নিশ্চয়ই বলেছে। বন্যা উপর নিচ মাথা নাড়ল। তানবীর বাইকে সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ব্রুকুসকে তাকিয়ে বলল, কেন? তানবীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলছি উঠো। বন্যা তানবীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তেড়ামি না করে চুপচাপ বসছে। তানবীরের পিছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না লাগে। তানবীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি, তবে আজ একা তানবীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যার অস্বাভাবিকতা দেখে তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না, আর আশেপাশের মানুষ যদি তোমার এত কাঁপাকাঁপি দেখে তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে বলল, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? তানবীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। আরও আগেই খাওয়াবো ভাবছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল, অবশ্য ওখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, সেজন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করল, তাহলে মেঘকেও নিয়ে আসতেন? তানবীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলে ভাবনায় পড়ে গেছে তানবীর। যদি বন্যা কিছু বুঝে ফেলে, যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি তো মেঘের আপন ভাই, তাহলে উনি কেন নিষেধ করবেন? তানবীর আমতা আমতা করে বলল, ওই দিনের কোচিংয়ের ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনছ। আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত। এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পায়, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেক দিন ধরে মিমার আদি খুব করে ধরছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি, এখন না গেলে বাসায় ঝামেলাই হয়ে যাবে। বন্যা মৃদু হাসল, বাসার ঝামেলার ভয়ে ভাই বোনদের নিয়ে ঘুরতে যাবে? তানবীর যে কোনো কিছুকে ভয় পায় এটা শুনেই বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানবীরও হেসে ফেলল। তানবীরের উচ্চতা 5 ফিট নয়, গায়ের উজ্জ্বল রং শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী বলতে গেলে কিছুটা গুলুমুলো টাইপের। তানবীরের দাড়িও আবিরের মতো ছোট করে কাটা, ফুল হাতা টি শার্ট কনুই পর্যন্ত উঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গোছানো চুলগুলো অগোছালো হয়ে গেছে। বন্যা তানবীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে খুব মুডি, মনে হলো হাস্যোজ্জ্বল মুখ দেখলে মনে হয় না এ মানুষটা এত রাগী। দুজনেরই খাওয়া শেষ হলো। তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরছে তানবীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলা সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। তানবীর ভাইয়ের মুখে সেদিনের না শব্দটা শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথাই বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করে এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলেন, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায় কি যেন নাম? মেঘ ব্রুকুসকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিহা খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে, খুব ঠান্ডা, মন মানসিকতাই ভালো মনে হলো। আমার মাথায় না একটা চিন্তা করতেছে, আবিরের তো বিয়ের বয়স হয়েই গেছে, জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপরে অবস্থিত ছাদটা হঠাৎই মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যে মেয়েকে নিয়ে নিজে আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকে বউ করার কথা ভাবছে। এ যেন কাটা গায়ে নুন ছিটে দেওয়ার মতো। মেঘ ডোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলে কি সব কিছু লুকানো সম্ভব? যে মানুষটার জন্য বুকের ভিতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনছে, তাও অন্য মেয়ের সাথে। মেঘে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। বড় আম্মুকে কী করে বোঝাবে? 3 মাসে আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে সে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কিনা? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো।
কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক পেটে কান্না আসছে। নুডলস এর প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পরে জান্নাত আপু পড়াতে এসেছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই করছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের ওষ্ঠদ্বয় আরও বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কেসে, তার আগেই জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভিতর তোলফাড় চলছে। বড় আম্মুর কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আজ জান্নাত আপুর পছন্দের মানুষ আছে বলে জানতে পারা, সব কিছুই যদি একই সুতে বাঁধা হয় তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখ শক্ত কণ্ঠে নিজেকে শাসালো, একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তৈরি হবে না তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে আর খায়নি। সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবার সকাল থেকে মেঘের কোনো হদিস নেই। তানবীর পর্যন্ত ডেকে আসছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। আবির নামাজ থেকে এসে খেতে বসছে। বাকিরাও খেতে বসতেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আপা, মেঘ তো এখনও খেতে আসলো না। এ কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসায় তানবীরের দিকে তাকিয়ে ইশারা করল। তানবীর সঙ্গে সঙ্গে উঠে গেছে। মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে আছে। চুলগুলো এখনও ভেজা। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে। চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে, কিন্তু আবির মেঘের বিপরীতে বসা স্পষ্ট মেঘের চোখ নাক মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে। ভেবেই পাচ্ছে না হলোটা কি, কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি। হাব ভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইতেছ সবই তোমাকে দেওয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা কেন? শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না। অবশ্য যাবেই বা কী করে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে তাতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত টেবিলের নিচে তানবীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগেই উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1.5 ঘন্টা পর তানবীর মিমকে আর আদিকে ডেকে বলছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানেই আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনিং গড়ি। চুলগুলোও সুন্দর করে স্টাইল করেছে। যদিও হেলমেট পরলে চুল অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন চাপতেছিল। তানবীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, তাই এখনও পরনে। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বনু তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। আবির ডোক গিলে ছোটো করে বলল, আচ্ছা আমি রাজি করাচ্ছি। আবারও দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেঘকেও বোঝাচ্ছে, কিন্তু মেঘ কোনো কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানবীর আবারও নিচে আসছে। আবির কি কিছু বলার আগেই আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবারও বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানবীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানবীর আবির কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বনুকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু তার শর্ত সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে।
তানভীর মনে মনে বলছে, আল্লাহ তুমি আমায় উদ্ধার করো। দুদিকে আগ্নেয়গিরি, মাঝখানে আমি অসহায় এক বালতি পানি। কি করে সামলাবো এই দুই পাগলটাকে? তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ অতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতে দেখলো আবির রাগে পড়ছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখ বোনু, ভাইয়ের বাইকে একজনই বসতে পারবে, দুজন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে দুজন বসা গেলেও দুজন মেয়ে বসা যাবে না। মিম জীবনে বাইকে উঠবে, তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ের সাথে যা। মেঘের এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাব না। তানভীর আতকে উঠে বলে, না তুই যাবি প্লিজ, এটাই লাস্ট টাইম। এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো তুই ভাইয়ের সাথে চলে যা। এই কথা বলে তো ফেলেছে, কিন্তু ঘুরে বাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবিরের রাগ আরও দ্বিগুণ বেড়েছে। আর বাইয়ের রক্তবর্ণ চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বোনকে বোঝানোর জন্যই এই কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্যই করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। বোনকে অবশেষে মানাতে পারছে, এটাই সুক্রিয়া। মেঘ আবিরের পিছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত পাকা রেখেছে। আবির উচ্চস্বরে বলে উঠল, তানভীর তোর বোনকে বল ধরে বসতে, না হয় রাস্তায় আত্মরা হয়ে পড়ে থাকবে, তখন বোনের জন্য আর কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাজ চেপে ধরে তার কাছাকাছি এসে বসল। আবির হেলমেটের আড়ালে মৃদু হাসল, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমিই মইরা যাবা। তানভীরও যথারীতি মিমার আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটেফোঁটাও নেই। সে জড়বস্তুর নিয়ে আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনো চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমরা করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আসমক এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস মেঘের নেই। সামান্য এই প্রশ্নে যে থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো নির্ঘাত এই নির্জন রাস্তায় মেরেই ফেলে রেখে চলে যাবে। এসব ভেবে মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ডোক গিলে আস্তে করে বলল, না ঠিক আছি। আবির শক্ত কণ্ঠে বলল, তাহলে বল তুই কী নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ল। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কী বললো, কে কী করছে, কোথায় কী হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্সও না পাস, তাও কেউ তোকে কিচ্ছু বলবে না, সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালের একপাশে পড়ছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙ্গুলে মেঘের চিবুক ওঠালো। আলোয় জলজল করে উঠল অষ্টাদশীর চাঁদের ন্যায় মুখবিবর। আচমকায় আবির ভাইয়ের আঙ্গুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এই কথা শোনা মাত্রই মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনেরা দিক বেদিক ছুটছে। মনে একটা কথাই বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছেন। এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তেই পালিয়ে গেছে। সহসায় মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখে অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে থেকে পুনরায় দৃঢ় কণ্ঠে বলল,
দিস ইজ মাই স্প্যারো, আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউ লাইক দিস। মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই যে এই মানুষটাকে নিয়ে যে এত অভিমান, এত অভিযোগ, সামনে আসলে কেন যেন এই অভিযোগ আর অভিমানরা পালিয়ে যায়। এত এত রাগ কেন যেন দেখাতে পারি না ওনাকে। উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন, আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করে, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই যে মানুষটার ছোট ছোট কথাতে আমার সব রাগ গলে পানি হয়ে যায়। আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনও কি ওনার প্রতি আমার একই রকম টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধু স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকে মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জোরে যে জান্নাত, এটা আবির বুঝতে পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য কান্না থামাতে বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছু বলছে না। এতক্ষণে তো অন্ততপক্ষে 4-5টা ধমক আর 2-1টা থাপ্পড় খেয়েই ফেলতো। তাহলে আজ এত নির্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতে আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই বেটায় কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আরও খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসছেন কেন? আবির হাসিটা কিছুটা কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো তাই। মেঘ রাগে ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আটকে উঠে প্রশ্ন করল, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওটা থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনিতেও অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে 2 হাতে আবিরের শার্ট খামছে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেয়েকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি, আর কোনো কিছুতে ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে, এই জন্যই ইচ্ছে করে মেঘকে খোঁসায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা যে কষ্টের, সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না। আবিরেরও ইচ্ছে করছে মেঘকে 2 হাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো আর পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করল, এই যে তুই হুট করে মরা কান্না জোরে দেস, আবার হুট করে পাগলের মতো হাসতে থাকিস, তোর এমন আচরণেই মানুষ ভাববে তুই শেওড়া পাড়ায় থাকিস। মেঘ এখনও 2 হাতে শার্ট খামছে ধরে আছে। বেজা কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল কাঁদছিলি কেন? তোরে কে কি বলে যে তুই এভাবে কাঁদিস? এত আবেগ দিয়ে জীবন চলবে না রে মেঘ। কে কি বললো, কে কি করলো, কে কোথায় চান্স পেলো, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনো দিনও উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করে ধমক দিল, তাকাই দিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ডোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে। তাদের কথাই তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবু নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখনও অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যে জান্নাত বাসায় ঢুকছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সে দৃশ্য দেখে ফেলছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগেই মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতে আবির গাড় বাঁকিয়ে মেঘকে দেখল। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি, আর তুমি ফ্রি হয়ে আমাকে একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে।
এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভিতরে প্রশ্নরা সব এলোমেলোভাবে চড়ছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করছে। আবির ভাই দেখবে এসব মানে কি? ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না। আবার কলও দিতে বলছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের রানা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লাগছে। ড্রাইভার আর তানবীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করেই মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলছে, মেঘের মনে কী চলছে তা বোঝার জন্যই ওয়েট করছিল। দুজনেই চুপচাপ খাচ্ছে। হঠাৎই মালিহা খান তানবীরের চেয়ার টেনে আবিরের পাশে বসছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতে জবাব দিল, বলো, শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পারছে বড় আম্মু কী বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময়ও মেঘ দেখছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিহা খান শীতল কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তো তোর 25 বছর হতে চলল। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী, আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক, আবির মায়ের উপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না, গড়ে 2-1 এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল, আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে। অবশ্য রাজি হবে নাই বা কেন, উনিও তো। এতটুকু বলেই ভেবে মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁটও কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে হঠাৎই বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কী সব ভাবছ? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কোনো কথা বলো না। এতটুকু বলে আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজাইরা চিন্তা মাথায় ঢুকাবি না। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে। টানা 3 ঘন্টা পরীক্ষা নেওয়া, বোঝানো শেষে বাসায় ফিরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে 11:30টার দিকে শুয়েছে। আবির এখনও ফিরেনি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে। আরও 20 মিনিট অপেক্ষা করেছে আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টাদশী হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করছে। কল রিং হচ্ছে। কয়েক মুহূর্তে রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেঘ কাঁপা কাঁপা গলায় সালাম দিল। একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। সালাম আর ওপাশের মেয়েলি কণ্ঠের বলা কথাটা একসাথে হওয়ায় মেঘ কথাটা বুঝতে পারিনি। আবির উচ্চ স্বরে কাকে বলে উঠল, স্টপ। সহসাই স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, এখনও ঘুমাসনি? আবিরের স্টপ শুনে মেঘ এখনও স্টপ হয়েই আছে। কোন মেয়ে কি বলেছে আবির ভাই এখন কোথায় কিছুই ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করল, আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করল, কোথায় আছেন? আবির রাশবাড়ি কণ্ঠে উত্তর দিল, একটু কাজে আসছি। তানবীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও হতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছিল। তানবীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না, কারণ তানবীর আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শোধালো, ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল, না, একটু দূরে আছে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এমনিতেই। আসছেন না যে, অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল, টেনশনে আমার ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আচ্ছা আসতেছি। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানবীর বাসায় ফিরেছে। তানবীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ বেলকনি থেকে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে।
ঠোঁটে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতিতেই যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশী সে খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না বেলকনির দিকে যাবে, তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই। আবির তৎক্ষণাৎই খাতাটা হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখছে। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা। আরও কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতার অংশ, গানের লাইন এসব লেখা। এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে। খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে বেলকনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল, এ মেয়ে, সমস্যা কি তোর? আচমকায় আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে ওঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখ বিপদ দেখে বয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল, কোনো সমস্যা নেই। আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল, তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘের মাথায় কিছু ঢুকছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার আবার কি সম্পর্ক? জান্নাত আপু নেওয়া পরীক্ষাতেও তো ভালোই মার্কস পেয়েছে। তাহলে আবির ভাই কেন এমন করছে? মেঘ ডোক গিলে ছোট করে বলল, করব তো। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস, তাহলে তোর দুইটা পা ভেঙে ঘরে বসায় রাখবো। পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতে হবে, আর না হয়। এতটুকু বলেই আবির থামল। চোখে মুখে একরাশ বিরক্তি আর ক্রোধ। এক সেকেন্ডে না দাঁড়িয়ে চলে যায়। মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে। লাথিটা চেয়ারে দিল, কেঁপে উঠেছে অষ্টাদশীর সর্বাঙ্গ। মাথায় কিছুই ঢুকছে না। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন? বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি? উনি কোথায় বা গিয়েছিলেন? মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ালো। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলেই চোখে পড়ে খাতাটা। ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উঠছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে। খাতা জোড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছেন? তখনই আবির আবার রুমে আসছে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা একটানে নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশাল আকাশ চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে, তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে খাতাটা পড়তে আগুন দ্বিগুণ বেড়ে গেছে। আবির সে আগুনের দিকে তাকিয়ে থেকে রাশবাড়ি কণ্ঠে বলল, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরও বেশি ভয়ানক হবে, মনে থাকে যেন। আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আগুন দেখে তারপর সেখানেই বসে পড়েছে। নির্বাক চোখে চেয়ে আছে পুরো খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতায় পোড়ায়নি, পুড়িয়েছে অষ্টাদশীর হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধিত আখিতে অষ্টাদশীর কোমল মন জ্বলসে গেছে। চোখ বেয়ে আজ এক ফোঁটা পানিও পড়ছে না, কেমন যেন পাথরের ন্যায় বসে আছে। এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যে তানবীর এসে হাজির হলো সেখানে। আজ তানবীরের তেমন কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে। বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে না ভেবে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে। তানবীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসলো। সবাই তানবীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে। নির্বাচন নিয়ে, তানবীরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানবীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে বসে ফোন ছাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানবীর হওয়ায় মেঘের টপিক উঠতে বেশি আর সময় লাগলো না। এতদিন সবাই তানবীরকে আবিরের ছোট ভাই হিসাবেই সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানবীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানবীরের সাথে পরিচিত হচ্ছে। কথায় লিমন বলে উঠল, তানবীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানবীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যত জ্বরে আসুক না কেন, ভাইয়ের সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসাবে এর থেকে আমি আর কি চাইব বেশি? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। তানবীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে, তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? তানবীর সশব্দে হেসে উত্তর দিল,
তোমার কি মনে হয় বনু ডাকেনি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাইয়া, একবার আবির ভাই এমন করেই ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন, ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাইয়া বলে ডাকবি। লিমন বলল পরে। তানভীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করেই জানে তানভীর আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবেই। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলতে শুরু করলো। পরে আর কি, বনু কিছু বলার আগে বাইয়াই চিৎকার দিয়ে উঠছে। বাইয়া বলে, বাইয়া ডাকার কোনো প্রয়োজন নাই, যাই ডাকছে তাই ডাকুক। বড় আম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করেই বলছে, আবির ভাইয়া। ভাইয়া সঙ্গে সঙ্গে বললেও, বলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে। সবাই আবিরের দিকে সে হাসছে। লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে, বাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্তি নিয়ে উত্তর দিল, বাই ডাকটা অনেক সহ্য করছি কষ্টে, কিন্তু বাইয়া ডাক সহ্য করতে পারবো না। আবির তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এমপির মেয়ের কি খবর রে? এখনো কি উল্টাপাল্টা কিছু বলে? তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং আরেকটা কথা বলছে, যেটা আমি বাইয়াকেও বলিনি। আবির ব্রুকুসকে প্রশ্ন করলো, কি বলেছে? তানভীর ডোক গিলে আস্তে করে বলল, এমপির মেয়ের বনুরে অনেক ভালো লাগছে। আবির কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, তো? তানভীর আস্তে করেই বলল, এমপির ছেলের বউ মানে এমপির মেয়ে ভাবি বানাতে চাই। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে বলল, কি? তানভীর সেহাত ছেড়ে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পিছনে লুকাইছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে। তানভীর রাকিবের পিছন থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি এভাবে আমায় মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই কথাটা মাথায় রাখি বলেই তো আজ পর্যন্ত তুই আমার হাতে মাইর খাসনি। রাকিব হাসতে হাসতে বলছে, তানভীর তোর ভাগ্য ভালো, শালা হলে কি দশা যে হইতো তোর আল্লাহই ভালো জানে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তানভীর তোকে আমি আগে না করছিলাম, মেঘরে ওই বাড়িতে নেওয়ার কোনো দরকার নাই, তুই জোর করছিলি বলে আমি নিছিলাম। এমপির মেয়েরে এমনি আমার সহ্য হয় না, এখন আবার ভাই, ছেলের নাম কই? নাম কি কই পাবো এটা বল শুধু। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকেতে থাকে, ছেলে এসবের কিছুই জানে না। এমপির মেয়েরই ভালো লাগছিল, আমি না করে দিছি, বলছি বনু তোমার বউ, কাহিনী যেন না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমায় আগে বলিসনি কেন? তানভীর তখনও রাকিবের পিছনেই লুকিয়ে আছে। দৃঢ় কণ্ঠে বলল, এখানে চারজনের সামনে বলেই যান বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে, বাড়িতে আমায় একা পেয়ে মায়ের যে দিবা না তার কি গ্যারান্টি আছে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এমপির মেয়েটা যদি ছেলে হইতো না তাহলে এর খবর আসিল, এমপির ছেলে দেশে ফিরলে জানাস তো। তানভীর চিন্তিত স্বরে বলল, কেন মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। আরও ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে 10টার পরে বাসায় ফিরেছে দুই ভাই। মেঘের জন্য খাবার নিয়েছে, তবে সেই খাবার আজ আর আবির দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে। আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টাটা করুক, আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতে আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া। আজ সেই কাঙ্ক্ষিত দিন, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষায় কান ঢাকা নিষেধ, এজন্য হিজাব আজ পড়েনি। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তায় গত দুরাত ঘুমাতে পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ির থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে, তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই, এখনও ঘুম থেকেই ওঠেনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে তখনই চোখ পড়ল আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখে উচ্চস্বরে বলে উঠলেন, কি আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানভীর একটু অসুস্থ, বলল মেঘকে আমি নিয়ে যাইতে, যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়েই যাই। মোজাম্মেল খান বলে উঠলেন, ভালোই হয়েছে, ওই ছেলেরে দিয়ে কোনো বিশ্বাস নাই, দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তার থেকে ভালো তুই নিয়ে যা। আবির মৃদু হাসল। মালিহা খান ছেলেকে ডেকে বললেন, তোকে খেতে দেব? আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেঘকে বোঝাতে বোঝাতে এগিয়ে দিয়ে এসেছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে। চারপাশে অসংখ্য পরীক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক। শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত।
মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরও বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনও গেট খোলা হয়নি। মেঘ আশেপাশে এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকল, মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল, জি। আবির হঠাৎই দুহাতে আলতোভাবে মেঘের দুগাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সে অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যেই হাসিটা শুধুই বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের দিকে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে চলে আসবি, আমি এখানেই থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাহিরে অপেক্ষা করছে। মেঘের পরীক্ষা হলেও চিন্তা সব যেন আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে, কিন্তু জয়ের জন্য তো তার হলো কই। দেশে ফেরার পর থেকে একটাই চিন্তা আবিরের জন্য, মেঘের না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলেই না অবলম্বন করছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতে বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে। মুখে তার তৃপ্তির হাসি, খুশিতে জল জল করছে 2 আঁখি। এক নিমিষে আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের 2 ওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কি বাসায় যাবি? বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিনই ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল। সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করল, ঘুরতে যাবি? সহসাই মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডে গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগে খাতা পোড়ানোর ঘটনা। যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই, তার সাথে কথা বলাই বেমানান। ওনার নাম লেখাতে যে মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন, সেই মানুষটা থেকে দূরে থাকার শ্রেয়। মেঘ মাথা নিচে করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করে বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল খেতে যাই। তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে আমি বের হয়েছি, খুব ক্ষুধা লাগছে। আজ শহর জুড়েই জ্যাম। পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে। 1 ঘন্টার বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে। মেঘ 2 বার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি, কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায়। উত্তরা 15 নম্বর সেক্টরের সুপরিচিত সে জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সব সময় বেশ জনপ্রিয়, তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই স্থানের মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা। মুগ্ধ আঁখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সে দৃষ্টি দেখছে। মুহূর্তে আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়ে থাকি। মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবে নাই বা কেন? ঢাকা শহরে থেকেও এত বছরে কোনো দিনও এই জায়গায় আসতে পারিনি। 2 একবার শুধু নামই শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় কারো নেই। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে একবার হয়। অথচ আবির দেশে ফিরেছে সবে মাত্র 4 মাস হবে। এই অল্প সময়ে আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে অনেক জায়গায় ঘুরে ফেলেছে। সবশেষে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে আসছে। ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কিছু ছবি তুলে দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত, কিন্তু আবির ভাইকে এ কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেও মেঘ হেসে ফেলেছে।
আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আমরা কি এখন চলে যাব? আবির ব্রুকুসকে বলে উঠল, এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে? আবির বিরক্তি স্বরে বলল, এই যে এত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম তোকে, ছবিও তুলে দিলাম, একটাবার তো বলতে পারতি দেন আপনাকে দুটো ছবি তুলে দেই, বা একটা সেলফি অন্তত তুলি। যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা। স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার, মুখের উপর মেঘ জবাব দিয়ে ফেলছে। আবির কপালে কয়েকটা ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তুই হিটলারের নানি। এ যেন তর্ক বিতর্ক চলছে। মেঘ বেংসি কেটে বলল, জীবনেও না, আমি আপনার মতো এত পাষাণ না। এই কথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসাতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির হয়তো রেগে যাবে, কিন্তু উনি হাসতে দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা খাঁকড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার আমার ছিল না? এই যে এতগুলো বছরে একটা বার কথা বলিসনি আমার সাথে, তখন একবারের জন্য কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনও কথা বলতি না। একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সে মানুষটারও খারাপ লাগতে পারে। কখনো কি ভেবেছিস? ভাবিসনি। মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, উষ্ঠদয় কাঁপছে তীর তীর করে। আবির ভাইয়ের সাথে এত বছরে একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার বাড়ি কণ্ঠে বলা এক একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁখি তাকানোর স্টাইল, ঘনকালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বলা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পোড়ালো, তারপরও তো আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকাই বলে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকি হেসে উত্তর দিল, হোয়াই নট। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিমার আদিকে দেখাবে, কিন্তু আবিরের কড়া নিষেধ, এগুলো বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুটো পিচ্ছি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো। সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের ঠিক ততটাই জান্নাতের। প্রতিদিন 3-4 ঘন্টা নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া, সেগুলো সমাধান করা। 15 দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিনই চলবে এই লড়াই। সপ্তাহখানেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে, সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহা খুশি, তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়ে বসলেন, মেডিকেল পরীক্ষা এখনও হয়নি, এত খুশি হওয়ার কিছু নেই, সামনে পরীক্ষা, পড়তে বসো গিয়ে। আবির রুমের বাহিরে বেলকনিতে দাঁড়িয়ে নিচের সবারই হই হুল্লোড় দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তাই দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখে থমকে দাঁড়ালো। শীতল চোখে তাকালো একবার, হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছে কিনা, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না, তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনি জান্নাত আপুরও ছুটি নেই। কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোজাম্মেল খান নিজেই গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষা আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎই রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে আবির, মেয়ে কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, ডিইউতে হয়েছে, জগন্নাথে ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পাইছে কিনা জিজ্ঞেস করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, রেজাল্ট দিয়ে দিয়েছে নাকি? রাসেল সহসায় উত্তর দিল, হ্যাঁ, মাত্র দেখলাম, এজন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটে রেজাল্ট দেখল। হঠাৎই আবিরের মুখটা মলিন হয়ে গেছে। রাকিব জিজ্ঞেস করলো, কি হলো, চান্স পাইনি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে পারবে। আবির সঙ্গে সঙ্গে তানবীরকে কল দিয়েছে। তানবীর বাসায় নেই।
আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটাই রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে বাড়ি কণ্ঠে বলল, বাসার কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল, সাচ্চু আপুকে বকতেছে। আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু, বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইকেও ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আবিরের কিছু না বলে কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই সাচ্চুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসা থেকেই বের হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভিতরে ভিতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসার গেটটা কোনো রকম ফেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমে সোফায় বসে আছেন মোজাম্মেল খান। ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। সিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে। কান্নার তোপে সামনের দিকের চুলগুলো ভেজা গালে লেপটে আছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্না করে। বাসুরকে থামানোর সাধ্য তার নেই বলেই সরে পড়েছেন। আলী আহমদ খান মালিয়া খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন। এখনও পেরেনি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন। মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলে যাচ্ছেন, তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো? সরকারি মেডিকেলে চান্স টান্স কিছুই পাসনি। কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্সই পায়নি? তোকে আমি এতটুকু বলতে আবির উচ্চস্বরে বলে উঠল, এই মেঘ, রুমে যা। আসমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছেন। ঘুরে ফিরে এক কথাই বারবার বলছেন, এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলের চান্স কেন পায়নি? ছেলে যেমন বন্ড হয়েছে, মেয়েটাও এরকমই হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারেনি। এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছেন। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায়। তখন যা বলে তার বেশিরভাগই হয় অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিক্ত আখিতে আবিরের দিকে তাকিয়েই আছে। আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল, তোকে না রুমে যেতে বলেছি? মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানো সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার ইচ্ছে নেই। তাই দৃঢ় পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, যা হওয়ার তা তো হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটাও তো নয় যে সে পাশ করেনি। আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল পড়ে আছে, ওইখানের কোনোটাতেই পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে, এটা ভেবে মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনিই বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন। অথচ আজ সেই মানুষটার ভিন্ন রূপ। একটা মানুষের যে কত রূপ হতে পারে। মোজাম্মেল খান রেগে বললেন, প্রাইভেটও পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়ানোর জন্য খরচ করতাম না। বাসা থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে, কেন চান্স পাইনি? কি বলবো আমি তখন? আমি দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ জ্বাললে কি রেজাল্ট পরিবর্তন আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করছিল। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল। কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিঃস্তুপে বসে আছেন। ভিতরে ভিতরে এখনও রাগে পড়ছেন, কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রতিউত্তর ছিল না বলে চুপ করে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন। মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সাড়া শব্দ নেই। অবিরত কেঁদেই যাচ্ছে। এই কান্নার কোনো অন্ত নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকল, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামল, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে। এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, উঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বলে আমি যাব না।
আমি 10 পর্যন্ত গুনব, এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির বাড়ি কণ্ঠে বলা শুরু করলো, 1, 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসল। মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, তুই কাঁদছিলি কেন? সায়েন্স পাসনি বলে নাকি ছাত্র বকেছে তাই? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার বলল, তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, প্রাইভেটেই তোকে পড়াবো। কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো, শুধু বল পড়তে চাস কি না। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, আমি জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় জেএসসির পর বাসার সবার মতো পরিবারের কথায় তাকেও সায়েন্স নিতে হয়েছিল। আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই তো এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে বাড়ির কণ্ঠে বলা শুরু করলো, দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়ায় তোর একমাত্র লক্ষ্য, তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটও পড়তে পারিস। প্রাইভেট থেকে পড়েও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছেন। কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস, আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ, শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নাই। কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা দিবি না। তো যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস। কে কী বলবে সেটা আমি বুঝবো। মেঘ নির্বাক চোখে চেয়ে আসে আবির ভাইয়ের মুখের দিকে। আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে। তার আব্বুও তো কথাগুলো এভাবে বলতে পারত। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, পৃথিবীর মানুষ কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই। কারো কথাই নয়, নিজের সিদ্ধান্ত নিবি তুই কী চাস। আবারও বলছি, তুই যা চাস তাই হবে। আবির চলে গেছে। আবিরের দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো কি না জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল। বন্যার সাথে কথা হয়নি। বন্যাকে 2বার কল দিয়েছি, কিন্তু কোনো খবর নেই। ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয় না, তাই আজ সময় নিয়ে আইডিতে ঘুরতেছে। হঠাৎই চোখে পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর যে কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। কিছুক্ষণের মধ্যে মালিহা খান আর আলী আহমদ খান বাসায় ফিরেছেন। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন, কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেনি। ছোটবেলা থেকে মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে, তাই সচরাচর কেউই ডাকে না। কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবতই মালিহা খানের প্রেশার বাড়তি, মাথা ভার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখছিলেন। আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে, খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে আসছে। এইটুকু সময়ের মধ্যে আলী আহমদ খান রুমে আসেননি, হয়তোবা 2 ভাই অন্য রুমে কথা বলছেন। ঘণ্টাখানেক পর তানবীর বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবটাই শুনেছে। মেঘকে দেখতেও গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না। তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে। তানবীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম। তানবীর উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। বন্যা চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারবেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছে না তো, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানবীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি বাসায়। বনু তো ঘুমাচ্ছে, মনে হয় ফোন সাইলেন্ট করা। বন্যা আবার প্রশ্ন করল, মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানবীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, প্রাইভেটে। তোমার? বন্যা মন খারাপ করে বলল, আমারও। তানবীর দৃঢ় কণ্ঠে বলল, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। ডিইউতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম। বোনেরও বুঝাইয়া দুজনে ভর্তি হয়ে পড়ো। হয়তো আল্লাহ চাচ্ছেন 2 বান্ধবী একসাথে থাকো। বন্যা মৃদু হেসে উত্তর দিল, হয়তোবা, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তানবীরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমির তো ভালোবাসি তোকে। এটা গল্পের 8ম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।